Welcome to Didi #1 Season 8, co-powered by Dabur Red Paste, special partner Cucina Antioxidant Aro. গল্প খেলা আড্ডা গান সবার হাসি মুখ দিদিরা সব মিলেমিশে সব পেয়েছি সুখ সেই উচ্ছ্বাসে সেই আনন্দে শুরু করছি আরও একটা নতুন পর্ব। সবাই উপস্থিত হয়েছেন, আমরা সকলের সাথে এখন পরিচয় করব। প্রথমে আছে অনিন্দিতা মুখার্জি। নমস্কার দিদি, আমি চাকদা থেকে আসছি। আমি একজন সাধারণ গৃহবধূ। সেখান থেকে আমি আমার শ্বশুরের ব্যবসাকে কীভাবে ইনভলভ হলাম, সেটাকে আরও কী করে বড় করছি, আর আগামী দিনে আমার কী কী করার ইচ্ছা, সেই গল্প আজ আমি তোমার সাথে করতে এসেছি। ওকে, শুনবো তোমার গল্প। অলি সমাদ্দার সাহা। নমস্কার দিদি, আমি আসছি বেলঘরিয়া থেকে। আমি একজন নরম স্বভাবের মা। আজ পরিস্থিতি আমাকে কঠিন বানিয়েছে। এই নরম স্বভাব থেকে কঠিন স্বভাবে পরিবর্তনের যেই যাত্রাটা, সেই গল্পই আজ আমি এখানে করতে এসেছি। শুনবো ডক্টর রনিতা রায় মল্লিক। নমস্কার দিদি, আমি বারাসাত থেকে আসছি। আমি এখন বর্তমানে বর্ধমান জেলার মেমারি ব্লক 2 এর পাহাড়হাটি হসপিটালের একজন BHMS মেডিকেল অফিসার। আমার ছোট থেকে বড় হয়ে ওঠার অনেক স্ট্রাগল আছে। ছোটবেলার কিছু গল্প, আমার বৈবাহিক জীবনের কিছু গল্প এবং আমার বর্তমানে চাকরি জীবনের কিছু গল্প আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওকে, জয়ন্তী রায়। নমস্কার দিদি, নমস্কার। আমি বারুইপুর থেকে আসছি। আমি একজন বাঙালি। বাংলা ভাষার প্রতি আমার কিছু কর্তব্য আছে। বাংলা ভাষাকে সকলের কাছে সহজভাবে কি করে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, সেই গল্প নিয়ে আজকে তোমাকে শোনাবো। আচ্ছা, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভে জয়তে। অনিন্দিতা, একজন সাধারণ গৃহবধূ থেকে তুমি শ্বশুরের ব্যবসার হাল ধরেছো। প্রথমেই বলি, আমি অম্বিকা কালনার মেয়ে। আমার বাবা মায়ের আমি একমাত্র সন্তান। গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম কালনা কলেজ থেকে। তো এমন সময় আমার হাজব্যান্ডের সাথে আমার নিউজ পেপারে অ্যাড দেখে আমাদের বিয়েটা হয়। আমার হাজব্যান্ডের বাড়ি চাকদা। মা বাবা দেখলো যে ও একমাত্র ছেলে, তো ঠিক আছে, বিয়ে হলো। বিয়ের পর 2 বছর খুব ভালোভাবেই আমার চলছিল সংসার, কোনো অসুবিধা কিছু দেখতে হয়নি। সবটাই শ্বশুর শাশুড়ি ওনারাই এখানে দেখেছেন, আমরা আমাদের মতো ছিলাম। এর মধ্যে আমি মাস্টার্সটাও কমপ্লিট করি। মেয়ে হয় 2016 সালে। তো 2016 সালে শেষের দিকে হঠাৎ করে আমার শ্বশুরমশাই একটু ঠান্ডা লাগছে, কি হচ্ছে বুঝতে পারছি না। এদিক ওদিক ডাক্তার দেখাচ্ছি, কলকাতায় নিয়ে আসা হলো। ওখান থেকে অনেক কিছু এক্সাম করে ধরা পড়লো যে ওনার 2টো লাংসে একদম জল ভর্তি হয়ে গেছে। আমার হাজব্যান্ড একজন স্কুল টিচার, উনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকেন। অনেকটাই ডিস্টেন্স, সোমবার যায় শনিবার আসে। আর শ্বশুরমশার একটা নিজস্ব বিজনেস রয়েছে, যেটা 30 বছর ধরে চলে আসছে। আমাদের একটা অপটিক্যাল শপ রয়েছে চাকদাতে, বেশ নাম ডাকও রয়েছে। ভালোভাবেই একাই হ্যান্ডেল করছিলেন উনি, কোনো অসুবিধাও হচ্ছিল না। হঠাৎ করে এমন অসুস্থ হয়ে পড়েন, ওনার দোকান যাওয়া তো দূরের কথা, উনি দোকানটার নাম শুনলেই হয়তো ভয় পেয়ে যাচ্ছেন। অথচ উনি ওই দোকানটাতে এত ভালোবাসতেন, এত পরিশ্রম দিয়ে দোকানটাকে দাঁড় করিয়েছেন। এবার হাজব্যান্ডের পক্ষে তার কোনোভাবেই সম্ভব নয়। তো এরকম অবস্থায় উনি চেন্নাই নিয়ে যাওয়া হলো ওনাকে। 18 দিন ট্রিটমেন্ট করার পরে উনি যখন বাড়িতে এলেন, উঠে উনি যে নতুন করে ব্যবসাটা ধরবেন বা চলাফেরা করবেন, স্বাভাবিক হবেন, এটা করতে হয়তো ওনার 2 বছর সময় লেগেছে। কিন্তু উনি তখন এসে সেটা করতে পারছিলেন না। তো ওনার যে দোকানটা রয়েছে উনি তৈরি করেছেন নিজে হাতে করে, সেটা তো প্রায় বন্ধের মুখে। ডাক্তার আছেন 2-3 জন, ওনারাও ভাবছেন যে কী ব্যাপার, দোকানটা এরকম বন্ধ যাচ্ছে কেন। তো আমি গিয়ে একদিন বললাম যে বাবা, আপনার এই দোকানটা যেটা রয়েছে, আমি তো হাউস ওয়াইফই, বাড়িতেই রয়েছি, মা বাড়িটাও দেখছেন, আপনার দোকানটা যদি গিয়ে দাঁড়াই তাতে আপনার কোনো অসুবিধা আছে? তো উনি শুনে খুব আনন্দ পেলেন যে আমি এই যে প্রপোজালটা দিয়েছি, এতে উনি খুব খুশি হলেন। খুশি হয়ে উনি বললেন যে ঠিক আছে, আমি তোমাকে হাতে করে সব কিছু শিখিয়ে দেবো। তারপর আজকে আস্তে আস্তে ওখানে যাওয়া, আমি কিছু জানতাম না ব্যবসা সম্পর্কে, কীভাবে কী করতে হয়, চশমা তোলা, কীভাবে অর্ডার নেওয়া, কীভাবে প্রেসক্রিপশন দেখা, কীভাবে সেই জিনিসগুলোকে কলকাতায় কাজের জন্য পাঠানো, সেগুলো যখন আসছে কীভাবে সেগুলো ডেলিভারি করা, মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে, এই সমস্ত উনি আস্তে আস্তে আমাকে শিখিয়েছেন। এর জন্য আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার বাবা মা প্রত্যেকে আমাকে বলেছে তুমি পারবে, তুমি করো এই কাজটা, কোনো অসুবিধা নেই, কেন করবে না। বাবা যখন করতেন, বাবা একাই সব কিছু হ্যান্ডেল করতেন। কিন্তু আমার যেহেতু মেয়ে আছে, মেয়েকে সামলে সংসার সামলে আমার তো পুরো সময়টা সেখানে দেওয়া সম্ভব না। সেই জন্য আমি এখন স্টাফ রেখেছি, 4 জন স্টাফ এখন সেখানে কাজ করে। দোকানটা যেরকম পরিস্থিতি ছিল সেখান থেকে আজকে অনেক উন্নতিতে চলে গেছে। তার তোমার উপরে পুরোপুরি এখন দোকানটা? হ্যাঁ, আমার উপরে বাবা আছেন। আমার কোনো অসুবিধা হলে বাবাকে ডাকি, আপনি একটু আসুন, এসে একটু হ্যান্ডেল করুন। মেয়েকে রেডি করে স্কুলে দিয়ে আমি 10টার দিকে দোকানে যাই। তারপর সেখানে আমি মোটামুটি 2-3 ঘন্টা, 1টা-1.5টা পর্যন্ত থাকি। সেখান থেকে যেহেতু মেয়ের প্লে স্কুল, এখনও সেরকম একটা চাপ নেই, সেই জন্য অসুবিধা হয় না। আর দোকানটার স্কুল
স্কুলটা খুব কাছাকাছি, এটা একটা আমার সুবিধা। এবার সেই জন্য মেয়েকে নিয়ে আমি একদম বাড়ি চলে আসি। শ্বশুরমশাই কি বলছেন যে অনিন্দিতা কাজ শিখেছে? বাবা তো খুব খুশি, বাবাও তো খুশি, বাড়ির প্রত্যেকটা মানুষ খুব খুশি। তোমার দায়িত্ব কি? দোকানের কাজ কি করো? দোকানে যে মালগুলো আনতে গেল স্টাফরা, কলকাতায় আসে মাল নিতে, সেই মালগুলো যখন নিয়ে গেল সেগুলো মিলিয়ে দেখা, সেগুলো রাখা, সেগুলো দাম ফেলা, বিক্রি করা, বা পাওয়ার আসলে সেটা কীরকম মানে কীভাবে করবে, নর্মাল করবে না একটু ব্র্যান্ডেড করবে, সেটা ডিসাইড করে দেওয়া তাদেরকে। তারপর সেই মালগুলো সব গুছানো, খাতা লেখা, সেগুলো পাঠানো, আসলে ডেলিভারি হলে সেগুলো মিলিয়ে দেখা, এগুলো আমার কাজ। খুব ভালো থেকো অনিন্দিতা, জীবনে এইভাবে এগিয়ে যাও। দিদি। ব্যবসাও তুমি নিজে হাল ধরেছো, শ্বশুরের পাশে দাঁড়িয়েছো, সংসারের পাশেও দাঁড়িয়ে আছো, খুব ভালো। অল দ্য বেস্ট। এবার আমরা দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে স্লিপ আছে, 3টে হাড়ি, টানেল আছে। স্লিপে উঠতে হবে, হাতে লাঠি থাকবে। স্লিপ থেকে স্লিপ খেয়ে নামবে, 3টে হাড়ি ভাঙবে, ভেঙে আমার কাছে ফেরত আসবে। আমি একটা কাঠি দেবো, সেই কাঠিটা নেবে, টানেলের মধ্যে ঢুকবে, 5টা বেলুন ওই কাঠিটা দিয়ে ফাটাবে, দিয়ে আমার কাছে আবার ব্যাক করবে। এই টোটাল টাস্কটা যে সবার আগে খেলা শেষ করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছে অনিন্দিতা। রেডি, স্টার্ট। আস্তে করে বসো। নাও ধরো, এবার টানেলে ঢুকো। আবার পড়ে যেও না, আরামসে ওঠো। On the time, 50 seconds. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। অলি, তোমার সাথে একটু কথা বলবো। অনেক কঠিন পরিস্থিতির সামনে দিয়ে এসছো। অনেক কঠিন পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। তো আমার লাভ ম্যারেজ করেই বিয়ে হয়। বিয়ের একটা বছর আমাদের খুব ভালোই কাটছিল দুজনের। এর মধ্যে 1 বছর পরেই আমার ছেলে হয়। ছেলে হয়েছে, বংশের প্রদীপ, সকলে খুব খুশি, বাপের বাড়ির থেকেও শ্বশুর বাড়ির থেকেও। আগে থেকেই অনেক স্বপ্ন রেখেছিলাম, কারণ বিয়ের আগে আমি হাই স্কুলে পার্ট টাইম করতাম। তো সেক্ষেত্রে পড়াশুনো নিয়ে অনেক কিছু ভেবেছিলাম, যে ছেলে বড় হবে, সব কিছু নিয়ে খুব প্ল্যানিং করছিলাম। এইভাবে ছেলে হওয়ার পর থেকেই মোটামুটি 6 মাস খুব ভালোভাবেই কেটে যায়। তো অন্নপ্রাশনও হয়ে গেল। এরপরে ছেলেকে একদিন নর্মাল ভ্যাকসিন দিতে নিয়ে যাই হসপিটালে। ওইখানে যাওয়ার পর ডক্টর বলেন ওকে দেখে যে আমাকে অ্যাডমিট হতে হবে। আমি তখন বুঝতে পারলাম না যে আমার কিছুই হয়নি, জ্বর সর্দি কাশি কোনো কিছুই নেই, হঠাৎ আমি অ্যাডমিট হব কেন? তোমাকে অ্যাডমিট হতে বললো? হ্যাঁ, ছেলে নিয়ে অ্যাডমিট হতে বললো। তখন উনি বললেন যে এটা তোমার সাধারণ বেলঘড়িয়া নৈহাটির ব্যাপার নয়, এটা অনেক বড় ব্যাপার, যেটা তোমার ধারণারও বাইরে। আমার সন্দেহ হচ্ছে, যার জন্য তোমাকে আমি ভর্তি হতে বলছি। তুমি আগামীকালই ভর্তি হয়ে যাও ছেলে নিয়ে, আমি কিছু টেস্ট করে দেখতে চাই। তো পরের দিন যথারীতি ওনার কথা শুনে ছেলে নিয়ে ভর্তি হয়ে গেলাম হাসপাতালে। তো বিভিন্ন রকম টেস্ট হলো ছেলের। হ্যাঁ, ছেলের মাথা থেকে পা অবধি বিভিন্ন রকম ব্লাড টেস্ট, স্ক্যানিং, এমআরআই, বিভিন্ন রকম টেস্ট হলো। তখন ছেলে কত বড়? তখন আমার ছেলে 6 মাস বয়স। বাবারে। ও তো বলতে পারে না, বারবার করে রক্ত নিতে আসছে, ফোটাচ্ছে, ইশারা করে আমাকে দেখাচ্ছে করে। সমস্ত টেস্টের পর রিপোর্ট আসলে ডাক্তারবাবু আমাদেরকে পার্সোনালি ডাকলেন চেম্বারে, ডেকে বললেন যে তোমার ব্যাড লাক, তোমার ছেলের একটা জেনেটিক ডিসঅর্ডার, একটা রোগ হয়েছে যেটার নাম MPS 2, মিউকোপলিস্যাকারাইডোসিস। এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। সেটা কি রোগ? এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। এতে আমাদের সকলের শরীরেই লাইসোসোমাল এনজাইম বলে একটা এনজাইম তৈরি হয়। ওই এনজাইমটা ছাড়া শরীরের অনেক কিছুই ঠিকমতো গঠন হয় না। ব্যাপারটা কি প্রথমে বুঝতেই পারছি না। এরকম অসুখ তো পাড়ায় কারোর বা চেনা জানা বা কখনোই শুনিনি। একটা অদ্ভুত নাম শুনেই অবাক হয়ে গেছি। এই এনজাইমটার অভাবে এক একজনের শরীরে এক এক রকম সমস্যা হয়। এটা 3.5 লাখ মানুষের মধ্যে একজন মানুষের হয়। কারোর
হতে পারে যে স্পিচ ডেভেলপমেন্ট দেরিতে হলো, কারোর চোখের ক্ষেত্রে কোনো সমস্যা, কারো হার্ট, কারো লিভার, বিভিন্ন রকম এক একজনের এক এক রকম সমস্যা তৈরি হয়। তুমি তো বোঝো না কিছু সমস্যা বোধহয়, ডক্টর যেটা বললো সেটা কোনো অত আমি কিছু বুঝতেই পারিনি প্রথম 6 মাস, তো আর 5 জনের মতো কিছু বুঝতেই পারিনি। বাকি কি ডিলে ডেভেলপমেন্ট, একটু হাঁটাটা দেরিতে শিখেছে, এখন তো গোটা বাড়ি দৌড়ায়। কথা স্পিচের একটু প্রবলেম, এখনও ভালো করে কথা ফোটেনি, ওর বয়স 5.5 বছর। অল্প অল্প একটা দুটো শব্দ ভেঙে ভেঙে বলতে পারে, আর তার জন্য অনেক চেষ্টা করছে। কিউরেবল নয় এটা কোনো কিউরেবল নয়, এর একমাত্র উপায় হলো ইআরটি, মানে যেই এনজাইমটা ওর শরীরে তৈরি হয় না সেটা এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি, সেটা বাইরে থেকে দিতে হয়। তো ওর ওষুধটা ক্যালিফোর্নিয়া থেকে আসে, প্রত্যেক সপ্তাহে 4 লক্ষ টাকা করে লাগে। হ্যাঁ 4 লক্ষ টাকা করে লাগে, যেটা আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষেও প্রত্যেক সপ্তাহে খরচা করা খুবই অসম্ভব। এই ওষুধটা ওকে ওই যেই কোম্পানির ওষুধ সেখান থেকে দিচ্ছে, এনজিও মারফত আসছে ওষুধটা। প্রত্যেক 3 মাস অন্তর লখনৌ সঞ্জয় গান্ধী মেমোরিয়ালে ওখানে যেতে হয়, বিভিন্ন রকম ওর সমস্ত টেস্ট হয়, আপডেট পাঠাতে হয় কোম্পানিতে। তো ওইখান থেকে ওষুধটা নিয়ে আসতে হয়, এবং ওই ওষুধটা প্রত্যেক সপ্তাহে আমি আইসিএইচে ভর্তি হই, পার্ক সার্কাসে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, ওইখান থেকে ওটা ইঞ্জেকশনের মারফত বিটি সেটে এই ওষুধটা দেয়। আমার ছেলে ইন্ডিয়ায় ও সব থেকে ছোটো এই মানে অসুখে আক্রান্ত, আর সমস্ত রিপোর্টও ভালো ছিল, মানে এখনও অসুখটা সেইভাবে ওকে কোনো মানে ক্ষতি করেনি। তার মানে ওষুধটা ঠিকঠাক সময় পড়ছে। আর ওষুধটা দেওয়ার পরে ওর অনেক ইমপ্রুভ হয়েছে, ওর স্প্লিন, লিভার সাইজ একদম নর্মাল হয়ে গেছে, আঙ্গুলটা মানে ফিঙ্গারগুলো বেন্ড অনেকটা আস্তে আস্তে সোজা হচ্ছে, স্পিচ আগের থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। তো ওর কত কষ্ট, প্রত্যেক সপ্তাহে এরকম চ্যানেল করে করে ও চ্যানেলের ঘরে যেতেই যায় না, ও বুঝতে পেরে যায়, ও খালি বলে মা উ রক্ত, আগের দিন রাত্রের থেকে ও বুঝতে পেরে যায়। প্রত্যেক সপ্তাহে এইভাবে দেওয়া তো সারা রাত ঘুমাতো না, খালি আমাকে বলতো মা ডাক্তার ডাক্তার, ও রক্ত, খালি এরকম দেখাতো। যখন গাড়িতে বসে যেত না, মুখটা চুপ করে যেত, কোনো কথা নেই, কারোর সাথে কিছু বলতো না। তো ডক্টর কি বলছেন এরকম কতদিন এরকম চলবে? এটা লাইফ লং চলবে, এছাড়া আপাতত কোনো ট্রিটমেন্ট নেই। ভবিষ্যতে খরচা সাপেক্ষ ব্যাপার, বিশাল খরচা সাপেক্ষ ব্যাপার দিদি। ভবিষ্যতে যখন জিন থেরাপি বেরোবে, সেটা এখনো পরীক্ষা চলছে। হাজবেন্ড কি করেন? রেলে চাকরি করেন। আচ্ছা, তুমি কিছু করো? করা সম্ভব না দিদি, তাহলে ছেলেকে সম্ভব নয়। হ্যাঁ দেখতে হয় তো। স্কুলে পাঠাও? হ্যাঁ স্কুলে পাঠাই। তো মোবাইলে খেলছে? মোবাইলটা খুব বোঝে, ওইটা খুব বুঝে গেছে, দেবের খুব ভক্ত, সর্বনাশ, সারাদিন মোবাইলে সেগুলো সেন্স আছে পুরো, নিজেকে দেবই ভাবে। ভালোই হবে অলি, দেখো তোমাদের এত পরিশ্রম, এত কষ্ট করছো, মা হয়ে কতটা কষ্ট তোমার সেটা তো আমি বুঝতে পারছি নিশ্চয়ই। অলি, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তুমি যাতে ভালো থাকো, তোমার ছেলে যাতে ভালো থাকে, ঠিক আছে? তোমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। Ready, Ollie, start. Sure. Very good. Ollie, time 48 seconds. ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। রনিতা, জীবনের অনেক গল্প শেয়ার করার আছে। আমার বাবা ডিএমএস প্র্যাকটিস করেন, আগে আসামে চাকরি করতেন, এখন রিটায়ারমেন্ট, এখন শুধু প্র্যাকটিসই করেন। বারাসাতেই আমাদের বাড়ি, বসত বাড়ি। তো বাবার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আমি ডাক্তার হই, বাবার ট্রেনটাকে ধরে রাখি। আমার ঠাকুমার নামে আমাদের চেম্বারের নাম বিনোদিনী হোমিও সদন। কিন্তু মায়ের আর আমার একটু অন্যরকম ইচ্ছা ছিল, একটু ওই নাচ গান বাজনা, অভিনয়, নাটক এগুলোর সঙ্গে যুক্ত থাকার জন্য ইচ্ছা ছিল, একটু অভিনয় শিখবো, অভিনয় করব, টিভিতে পারফর্ম করব, এগুলো একটা শখ ছিল। কিন্তু ওটা ডরমেন্ট অবস্থাতেই থেকে যায়, ওটা নিয়ে আর খুব একটা এগোনো হয় না। আমি যখন এইচএস দিই, তার সঙ্গে সঙ্গে জয়েন্ট এন্ট্রান্স দিই, চান্স পাই, যথারীতি আমি ভর্তিও হই, ডাক্তারি পড়ছি, তার সঙ্গে সঙ্গে আমি গান শিখেছি, রবীন্দ্রসঙ্গীত, একটু ছোট ছোট মানে অল্প অল্প সিরিয়ালে, একটুখানি মেগা সিরিয়ালে কিছু কিছু ছোট ছোট কাস্টিং করা, কাজ করা, এগুলো করার মধ্যে দিয়ে আমার পড়াশুনো
চলছে। আমার বাবা আর আমার এখন যিনি শ্বশুরমশাই আর কি, আমার বাবা শ্বশুরমশাই একসঙ্গেই মেডিকেল পড়তেন। তো ওনাদের মধ্যে মানে ফ্যামিলি ফ্রেন্ড, তো ওরা আমাদের বাড়িতে একটু অকেশন হলে আসা যাওয়া বা ওদের বাড়িতে অকেশন হলে আসা যাওয়া এটা ছিল। তো মায়েরা একটু কথাবার্তা বা বাবাদের একটু কথাবার্তা এগুলো আমি কানে একটু শুনেছিলাম। তো সেই জায়গা থেকে ওদের বাড়ির যে বড় ছেলে আর কি, তার সঙ্গে আর আমার সঙ্গে একটা বিয়ে দেওয়ার কথাবার্তা এরকম কিছু একটা চলছিল। তো ওই পর্যন্তই, ব্যাপারটা নিয়ে আর কিছু প্রসিড হয়নি। তো এই মতো অবস্থায় আমার এখন যিনি শ্বশুরমশাই আর কি, ওনার হঠাৎ অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে গেল। সেইটা হওয়ার পরে তখন আমার মনটা যেন একটা কেমন মনে হলো যে কি হবে, আর কি এই সম্পর্কটা ক্যারি অন করবে বা কিছু। তো একটা দায়িত্ববোধ চলে এলো আমার মধ্যে। তখনও আমার এখন যিনি হাজব্যান্ড আর কি, তখনও পড়াশুনো করছে, সার্ভিস পায়নি, তার ভাই আছে, তাকে পড়াশুনো করানো, চাকরি বাকরি সমস্ত দায়িত্বটা ওর কাঁধে পড়ে গেল। আমিও বুঝতে পারলাম যে খুব একটা বড় কিছু করতে পারবে না, কি জানি বাবা কি মেনে নেবে এখন আর। তবু আমার জায়গা থেকে আমি চেষ্টা করলাম খুব তাড়াতাড়ি আমাকেও কিছু আর্নিংয়ের দিকে যেতে হবে। তেমতো অবস্থায় ডাক্তারির পাশাপাশি আমি মানে প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার থেকেই চেম্বার শুরু করলাম। 2-3টে চেম্বার করতাম যতটা পসিবল হয়। তো যাই হোক, একটা সার্টেন পিরিয়ডস পরে তাদের যখন তারা এস্টাবলিশড হলো, করলো, তাদের বাড়িতে কথাবার্তা হয়ে আমাদের বিয়ে হলো, আর এক রকম লাইফস্টাইল শুরু হলো। বিয়ের পরে আমি চাকরি পাইনি প্রথমে। তখন চেম্বার কন্টিনিউ করতে না? হ্যাঁ, চেম্বার কন্টিনিউ করতাম, কিন্তু আমি তখন চাকরির জন্য চেষ্টা করছি। আচ্ছা, আমার মায়ের খুব ইচ্ছা ছিল আমি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ি। আমি যখন পিসিএম হোমিওপ্যাথিক হসপিটাল অ্যান্ড কলেজে পড়ছি, BHMS অলরেডি, সেই সময় আমি আবার ইগনু থেকে বারাসাত থেকে লুকিয়ে ভর্তি হলাম, মাকে বলে শুধু, মা তোমার ইচ্ছা ছিল না, আমি ভর্তি হয়ে এসেছি। BSc করলাম, আবার MSc করলাম জিওগ্রাফি অনার্স নিয়ে। এই দুটো ডিগ্রি ঘাড়ে নিয়ে চলতে কিন্তু চাকরি আর হচ্ছে না। আমি মানে বিয়ের 1 বছরের মধ্যে কনসিভ করি। মিডিলে 6 মাস হতে তখন চাকরির পরীক্ষা দিয়েছি, আবার দুটো চাকরি ডাক এলো, একটা স্কুল সার্ভিস থেকে এলো আর একটা মেডিকেল থেকে এলো, এমও, এই যে চাকরিটা এখন করছি। এই দুটো চাকরির একসঙ্গে ডাকার সাথে কোনটাতে যাব এই নিয়ে একটা সমস্যা। মেয়ে হওয়ার পরে আমি 6 মাস পরে চাকরিতে জয়েন করি। আমার যে ডিপার্টমেন্টটা আছে সেটাতেই জয়েন করি, মানে মেডিকেল অফিসার যেটা, ওটাই আমার মেইন ছিল। জয়েন করব কোথায়, আমার পোস্টিং হলো বর্ধমানে, আমার বাড়ি বারাসাতে, মানে শ্বশুর বাড়িও বারাসাতে। বাবা, ব্যাপারটা কোয়াইট ইম্পসিবল। বর্ধমান প্রপার সিটিতে? মেমারিতে, বর্ধমানে শুরু, কিভাবে যাওয়া যাবে। আবার ডিউটির জয়েনিং টাইম হচ্ছে সকাল 6টা। ওরে বাবা রে! আর ডে ডিউটিটা সকাল 10টা। যেহেতু একটু রুরাল এরিয়া, তো সেখানে ডক্টর তুলনামূলক কম। সকাল 6টা থেকে সার্ভিস? হ্যাঁ, মানে ইনডোর আউটডোর। তোমার কাজটা কি? আমার কাজটা ইনডোর আউটডোর অ্যান্ড ভিজিট, মানে ক্যাম্প, মেডিকেল ক্যাম্পগুলো হয় সেই ক্যাম্পগুলো। আর স্কুল হেলথের ডিউটিটাও পুরো আমার আন্ডারে আছে। আমরা 4 জন মেডিকেল অফিসার আছি। ব্লকে যতগুলো স্কুল আছে সেই স্কুলগুলোর বাচ্চাদের হেলথ চেক আপ, তাদের ভ্যাকসিনেশন, হ্যাঁ যা কিছু আছে সেগুলো আছে। স্কুলে গিয়ে করতে হয়? স্কুলে গিয়ে ভিজিট করতে হয়, ক্যাম্প হয়, স্কুলে ক্যাম্প হয়, তখন ডিজিজগুলো দেখতে হয়, রেফার করতে হয়। মানে CHD যেগুলো হার্ট ডিজিজ থাকে সেগুলো রেফার করে দিলে একদম কম খরচায় বা নমিনাল একটা মিনিমাম খরচাতে সেই 3 বা 4 লাখ টাকা যারা জোগাড় করা সম্ভব না, সেই অপারেশনগুলো হয়। অপারেশনগুলো হওয়ার পরে সেটাই আর কি বেনিফিশিয়াল সাইড। সেরম ভাই যাতায়াত শুরু করলে? আমি যাতায়াতই শুরু করলাম, কারণ মেয়ে তখন খুব ছোট। এ বাবা! এর মধ্যে বলে রাখি, আমার মাসি শাশুড়ি আছেন, উনি বললেন আমি তোর মেয়েকে দেখবো, তুই চাকরিতে জয়েন কর। এবং এখনো পর্যন্ত উনি দেখছেন আমার মেয়েকে 6 দিন বয়সের থেকে। তো মাসি শাশুড়ি এসেই মেয়েকে আমার দেখলেন। আমার শাশুড়ি তখন খুব অসুস্থ ছিলেন। তো আমি যাতায়াত শুরু করলাম। আমার হাজব্যান্ড রেগুলার মানে গাড়িতে করে আমাকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। মানে বারাসাত স্টেশন? বারাসাত দিয়ে যাওয়া যায় না, বারাসাত থেকে ব্যারাকপুর স্টেশন বা শেওড়াফুলি স্টেশন। মানে ব্যারাকপুর দিয়ে যেতে গেলে 4টে আমি ট্রেন ধরি, তারপর নৈহাটিতে গিয়ে আবার ব্রেক করি, আবার ব্যান্ডেলে গিয়ে ব্রেক করি, আবার আমি মেমারিতে নামি। বাই চান্স এই ট্রেনটা 4টেটা মিস হয়ে গেল, ওই ট্রেনটাকেই ধরতে আমাকে শেওড়াফুলি যেতে হয়। সেখানে গঙ্গাটা পেরোতে হয় ফেরিতে করে, একদম ঘুটঘুটে অন্ধকার থাকে, কারণ শীত গ্রীষ্ম বর্ষা সব ব্যাপার আছে। ওটাকে পেরিয়ে গিয়ে আমাকে পৌঁছতে হয় শেওড়াফুলি স্টেশন। পৌঁছে দিয়ে ওখান থেকে আমি 3টের সময় উঠে বেরো? রাত্রিবেলায় আমি 3টে নাগাদ বেরোই। 6 ঘন্টা আমার জার্নিতে চলে যায়। আর ওখানে ডিউটি অন্তত 6 থেকে 8 ঘন্টা। তোমার তো আরেকটা অপশনও ছিল, দুটো চাকরির অফার ছিল? হ্যাঁ ছিল, আরেকটাও দূরে ছিল, সেটা হচ্ছে হিঙ্গলগঞ্জ। সেখানে যাতায়াতটা আরও সমস্যা। আর এটা যেহেতু আমার মেন ডিপার্টমেন্ট ছিল, প্রফেশনের ডিপার্টমেন্ট ছিল, তো এটাকে আমি চুজ করি। সেটা এখন 7 বছরে পা দিয়েছে। 7 বছর ধরে রোজ সকাল 4টার সময় ট্রেন ধরো? একদম তাই। নমস্কার। ফেরো কখন বাড়ি? 7:30 8টা এরকম বেজে যায় অলমোস্ট। মেয়ে তো তোমার চেনে না বোধহয়। তুমি তোমার শরীরটাকে ঠিক রেখো, আর কিছু বলার নেই। কারণ তুমি যেরকম পরিশ্রম করো আর যেরকম খাটনি খাটো। আমার বাড়িতে সকলে এতটাই সাপোর্টিভ যে আমাকে বাড়িতে অল্প কাজ করতে হয়, খুব বেশি আমাকে করতে হয় না। মানে যেটুকু না করলে নয়, মেয়েকে দেখার টুকুনি। ভালো থেকো রানিতা। থ্যাংক ইউ দিদি।
যারা ঘরে খোকা ঘরে যায়, যাদের আছে এসে লড়ে যায়। স্টার্ট রনিতা। আস্তে রনিতার টাইম। রনিতা খেলাটা শেষ করেছে 26 সেকেন্ডে। ভেরি গুড। বাংলা ভাষাকে সহজ করে সকলের সামনে তুলে ধরছে জয়ন্তী, বিষয়টা কি? ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিলাম। জিওগ্রাফি অনার্স নিয়ে আমি গ্র্যাজুয়েশনে যখন ভর্তি হলাম তখন আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ হয়, প্রেম পর্ব চলে, তারপর আমাদের বিয়ে হয়। বিয়ের পর ভালোই কাটছিল। আমার মনে হলো যে তারপর আমি হায়ার স্টাডিটা এগিয়ে নিয়ে যাই। হাজব্যান্ড, আমার শ্বশুরবাড়ি সবার পারমিশন নিলাম। ওনারা বলে অবশ্যই কোনো আপত্তি নেই, তুমি হায়ার স্টাডি করো। তো তারপর আমি এমএতে ভর্তি হলাম। এমএতে আমি ফার্স্ট ক্লাস পেলাম। পিজি ডিপ্লোমা কোর্স করি যাদবপুর ইউনিভার্সিটি থেকে, ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স করি। এরম করতে করতে আমি কম্পিটিটিভ এক্সামও দিই। দিতে দিতে আমি পাইনি। তো তারপরেই আমি কনসিভ করি। তো এই কনসিভ করাকালীন মানে আমার একটু প্রবলেম দেখা দেয় শারীরিক দিক থেকে। তো ডাক্তার আমাকে টোটালি বেড রেস্ট বলে দেয়। তো বেড রেস্ট থাকাকালীন যখন আমি বাড়িতে থাকতাম একা, আমার শ্বশুর শাশুড়ি ততদিনে এক্সপায়ার হয়ে গেছে। তো তখন আমার মনে হলো যে আমি এরকম পড়াশুনো করলাম, আমার জীবনের একটা এম ছিল, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। কেন? আমাকে কিছু একটা করতেই হবে। তখন আমার বিভিন্ন ওয়েবসাইট ঘাঁটছি, বই পড়ছি, মনে হলো যে বাংলা ভাষাটাকে নিয়ে কিছু একটা করা উচিত। যেহেতু আমি বাঙালি, আমার কর্তব্য এটা। বাংলা যেহেতু আমাদের মাতৃভাষা, সেটার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। ইংরেজি, হিন্দি এই মিডিয়ামগুলো যেমন আছে, বাংলা মিডিয়ামকেও আমাদের সঙ্গে সঙ্গে নিয়ে চলা উচিত। আমার মনে হলো যে বাংলার যেমন বিভিন্ন ভাব সম্প্রসারণ, কারক, সন্ধি এগুলো আছে, এগুলো ধরুন কেউ কাউকে জিজ্ঞাসা করলে আমরা সঙ্গে সঙ্গে বই খুলে সেটা দেখি। কিন্তু এখন তো সবার হাতে স্মার্টফোন, মোবাইল। তো তাহলে মোবাইলে ওয়েবসাইটের মাধ্যমে যদি আমি বাংলার এই ব্যাকরণটাকে যদি আমি তুলে ধরি, তাহলে মানুষ মোবাইলের মাধ্যমেও দেখতে পারবে, বাড়িতে বসেও, রাস্তায় ট্রাভেল করতে করতেও। তো আমি তখন কম্পিউটারে সেগুলো এন্ট্রি করতে লাগলাম। তারপর আমি আমার ওয়েবসাইট ক্রিয়েট করলাম। করার পর আস্তে 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 সেটাকে শুধু বাংলা না, এখানে হিস্ট্রি, ইংরেজিও আছে, তারপর বিজ্ঞানও আছে। এই ওয়েবসাইটের মধ্যে এগুলো সব তুমি করেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি মানে দিনে প্রায় 12 ঘন্টা বসে এন্ট্রি করতাম। বাড়ির সংসারের সমস্ত কাজ করেও এগুলো করতাম। এটা আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা। তারপর ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর সবাই যখন ফোন করে বলে যে দিদি আগামী দিন পরীক্ষা দিতে যাব, এই বাংলার এগুলো আছে, খুব উপকার পেলাম, আরও কিন্তু আমরা এরম ডেটা চাই। তো আমার খুব ভালো লাগে, মানে খুবই ভালো লাগে। মানুষের কাছে পৌঁছলে কি করে? পৌঁছলে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করলাম, ওখানে ভিউয়ার দেখতে লাগলো। ভিউয়ার দেখতে দেখতে আমি সেগুলো শেয়ার করলাম। শেয়ার করার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাবলিশাররা আমার ওয়েবসাইটে অ্যাড দিল। সেই পাবলিশাররাও মানে বলছে স্যার সলিউশনকে রিকমেন্ড করছে, আর আমিও রিকমেন্ড করছি। এটা কি তোমার মানুষের উপকারের জন্য না নিজেরও ইনকাম হতো এখানে? ইনকাম বলতে ওই যে পাবলিশাররা আমার সাইটে অ্যাড দেয়, মানে যখনই কোনো ভিউয়ার খুলছে তারা ওই অ্যাডটা দেখতে পাচ্ছে পাবলিশারদের, যেরকম এখন সব ইউটিউব চ্যানেলে। হ্যাঁ হ্যাঁ, ওইটা থেকেও কিছু ইনকাম হয়। তো এই নিয়েই আমার সারাদিন কাটে। আমার বেবি যখন চলে যায় স্কুলে, হাজবেন্ডের টিফিন রেডি করে ও যখন অফিস চলে যায়, তখন ওই টাইমটা নিয়ে আমি ওগুলো নিয়ে, তারপর যখন আমার মেয়ে স্কুল থেকে আসার সময় হয়ে যায়, আবার কাজটা একধারে রেখে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে আবার নিয়ে বসি। তো বাড়িতে বসে বসে রোজগার করছো, আর কি চাই? হ্যাঁ, মানে যেহেতু আমার বেবি আছে, আমি বাইরে বেরোতে পারি না। আমার সংসার, আমার স্বামী সব কিছু করে আমি কাজ চালিয়ে যাচ্ছি। খুব ভালো, ভেরি গুড জয়ন্তী। ধন্যবাদ দিদি। চল স্টার্ট। জয়ন্তী খেলাটা শেষ করেছে 31 সেকেন্ডে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে রনিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে জয়ন্তী 15 পয়েন্টস,
থার্ড পজিশনে আছে অলি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছে অনিন্দিতা 5 পয়েন্টস। রনিতার পছন্দ টিভি ক্যাবিনেট, জয়ন্তী পছন্দ রকিং চেয়ার, অলির পছন্দ স্যান্ডউইচ মেকার, অনিন্দার পছন্দ গার্মেন্ট স্টিমার। সকলের জন্যই ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা অ্যান্টি অক্সিডেন্ট আরও প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাই স্কোরার হবেন তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। আজকের আমাদের স্পেশাল গেস্ট রূপঙ্কর দা। থ্যাংক ইউ। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। অনেকগুলো অক্ষর ঘোরাফেরা করছে, একটা অক্ষরে গিয়ে আটকে যাবে, সেই অক্ষরটা দিয়ে গান শোনাতে হবে। রনিতা, আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। একদম 5 পয়েন্টস। সঙ্গে বি বনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী, তুমি সূর্য ওঠা ভোর আমার আর তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি। যতটা গাইলাম সেই লিরিক্সের মধ্যে ঘড়ির সঙ্গে সম্পর্কিত কোন শব্দ রয়েছে? বলো জয়ন্তী। সময়। একদম ঠিক, কারেক্ট অ্যান্সার। 5 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। এবার 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্সের সেট। অনেকগুলো শব্দ রয়েছে, তার মধ্যে থেকে কিছু শব্দ নিয়ে একটা লাইন গানের বলতে হবে। বলো জয়ন্তী। এক পলকে আহা। একটু দেখা। একদম 5 পয়েন্টস। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাক পার্সের সেট। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি কাটে প্রহর পাশে বসে মনের দুটো কথা বলে ক্ষতি কি? রাইয়ে ও রাইয়ে। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। প্রশ্ন হলো, এই গানের কথায় কোথায় আয়না ধরার কথা বলা হয়েছে? বলো জয়ন্তী। চোখের তারায়। একদম ঠিক, সঠিক। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। এবার শেষ গান, 5 নম্বর গান, সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ मैं हूँ मैं हूँ डॉन। প্রশ্ন হলো, গান অনুযায়ী আমি কে? বলো জয়ন্তী। ডন। अरे दीवानो একদম ঠিক। সঙ্গে ইন্ডাকশন ওভেন। कहाँ से आया এই রাউন্ডে হাই স্কোরার হচ্ছে জয়ন্তী 20 পয়েন্টস। मुझे पहचानो জয়ন্তীর জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে রাইস কুকার। मैं हूँ डॉन, मैं हूँ डॉन।
শুরু করছি আমাদের থার্ড রাউন্ড। ডাবর রেড পেস্ট প্রেজেন্টস কার দৌড় কত দূর। আজকের আমাদের স্পেশাল গেস্ট সৌমিলি। হ্যালো, ওয়েলকাম। থ্যাংক ইউ হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, সৌমিলি যে শব্দগুলো পড়ে শোনাবে সেগুলোকে বুঝতে হবে। সময় পাবে 1 মিনিট, ইচ রাইট ওয়ার্ড 2 পয়েন্টস। অরিন্দিতা হেডফোন পড়ো। শ্বশুরবাড়ি কেমন অনিন্দিতা? ससुराल गेंदा फूल नंबर 1 पियाजी पियाज पियाजी पियाजी जी पियाजी चैंगदोला 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 मोधु पोर्शु मोधु मोशु मोधु मोधु पशु नंबर 4 चालाक चालाक चेला चालाक जोड़े 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 चौक जोड़े छोला नंबर 3 मोधु ओषुध मोधु मोधु परशु मोधु যে তিনটে পারোনি শোনো। একটা হচ্ছে মধু, একটা হচ্ছে চালাক, আর একটা হচ্ছে তুমি জোর বললে, জোরে। দুটো পেরেছো, 4 পয়েন্টস। কেমন লাগছে? তোকে হেভি লাগছে, তোকে হেভি লাগছে। নাম্বার 1 কচু কচু ওষুধ, কচু কচু হলুদ। নাম্বার 2 প্রশ্ন 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 নাম্বার 3 হাওয়া হাওয়া খুঁটি খুঁটি কুমি, খুঁটি খুঁটি নাম্বার 5 কিসমিস চিকিৎসা, কিসমিস নাম্বার 1 কচু ওষুধ। যেগুলো পারোনি শোনো। কচু প্রশ্ন খুঁটি কিসমিস একটা পেরেছো, 2 পয়েন্ট। পেশেন্টদের সঙ্গে সারাক্ষণ কি করো? ঝিঙ্কু না করে না কুনা করে না কুনা করে না এটা পেশেন্টদের সাথে হয়? করে না কুনা করে না কুনা করে না স্টার্ট। নাম্বার 1 হোজমি হোজমি কসমিক হোজমি হোজমি ওশমিন নাম্বার 2 গড়ি মশি গড়ি মশি অলিপসি গড়ি মশি নাম্বার 3 ঢোল দোল ঢোল ঢোল ওল ওল ঢ ঢ ঢোল 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 পালঙ্ক পালু পালঙ্ক পানকৌটো পালঙ্ক নাম্বার 5 ঝটপট হটপট ঝটপট ছটফট ঝটপট চটপট ঝটপট চটপট ঝট ছটফট যেগুলো পারোনি শোনো। হোজমি গড়িমসি পালঙ্ক ঝটপট একটা পেরেছো, 2 পয়েন্ট। বর কেমন? লেডি কিলার রোমিও পাকা প্লেবয় রোমিও চলো স্টার্ট। নাম্বার 1 বিন্দু বিন্দু বিদ্যুৎ বিন্দু বিন্দু বিদ্যুৎ নাম্বার 2 পাপড়ি বাবলি পাপড়ি 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 ঝুর ঝুড়ে শ্বশুর ঝুর ঝুড়ে ভাব সম্প্রসারণ নাম্বার 4 আলতো আলতো আদর আলতো 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 নাম্বার 5 ঝক ঝকে চটচটে ঝক ঝকে চকলেট
ঝকঝকে, ফটফটে, ঝকঝকে, তরতরে, যেগুলো পারোনি শোনো। বিন্দু, ঝুরঝুরে, ঝকঝকে। দুটো পেরেছো, 4 পয়েন্ট জয়ন্তী। সৌমিলির জন্য একটা জোরে হাততালি। থ্যাংক ইউ সৌমিল। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, অনিন্দিতা এবং জয়ন্তী, দুজনেই 4 পয়েন্টস। অনিন্দিতার পছন্দ উপাসনা মাস্টার হলের তরফ থেকে ট্রলি ব্যাগ এবং সর্ষের তেল। মিষ্টি কথা, জয়ন্তীর জন্য মিষ্টি কথার তরফ থেকে কেকস, কুকিজ এবং জুস গ্লাসের সেট। সেকেন্ড পজিশন আছে দুজন, অলি এবং রনিতা, দুজনেই 2 পয়েন্টস। অলির জন্য স্যুপ বোলের সেট, রনিতার জন্য রয়েছে ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই ডাবর রেড পেস্ট, স্পেশাল পার্টনার কুচিনা অ্যান্টিঅক্সিডেন্ট আরও। আমার কস্টিউম স্পন্সর করেছে অনুকেত। যিনি আজকে দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। শুরু করব আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। বাঁধ, টিন, বিদ্ধ, রয় হর্ষও আছে, কয় হর্ষও আছে, চয় হর্ষও আছে। একটি অক্ষর যোগ হবে ওপরে 3টে শব্দের সাথে, একটাই অক্ষর, তবে আমরা 3টে অর্থপূর্ণ শব্দ পাবো। এবার বলো রনিতা। রু, বোঝাও। বারুদ, রুটিন, বিরুদ্ধ। 20 পয়েন্টস, সঙ্গে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে আরিয়ান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? দুটো মিলিয়ে একটি শব্দ হবে। এবার বলো জয়ন্তী। পান, পান পাতা, পান দিয়ে মুখ ঢাকি, আর ওখানে কন্টেনারের ঢাকনা আছে। বাঁ দিকের কোন ছবির সাথে ডান দিকের ছবির সম্পর্ক আছে? দুটো মিলিয়ে একটি শব্দ হবে। গাছ, কৌটো। বাঁ দিকে গাছের ছবি, ডান দিকে কৌটোর ছবি। -10 জয়ন্তী। 3 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। খসবে না চুন জানি, হবে না যখন ভুল, সাধু বাংলায় তাকে বলি তাম্বুল। কি বিষয়ে ধাঁধা? এবার বলো অনিন্দিতা। পান, বোঝাও। পান থেকে চুন খসা, আমরা কথাতেই বলি, আর সাধু ভাষায় পানকে তাম্বুল বলে। 20 পয়েন্টস, সঙ্গে সিধু চাক্কি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে জুসার। উপর নিচে ট্রু। জীবনে এলো যা বিবাহের পরে, মিলেমিশে যেন সবাই ঘর কন্যা করে। পাশাপাশি ক্লু, পদবিতে যা পাই, সম্পর্কে তা চাই। এবার বলো অনিন্দিতা। পাশাপাশি হচ্ছে বিশ্বাস, আর ওপর নিচ হচ্ছে সংসার। 20 পয়েন্টস, সঙ্গে জুসার। শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কিচেন চিমনি। 30 পয়েন্টসের আনসার শেষ প্রশ্ন, ভুল করলে মাইনাস হবে 20 পয়েন্ট। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে 3 জন আছে। অনিন্দিতা স্কোর এই মুহূর্তে 49, রনিতা স্কোর 47, জয়ন্তী স্কোর 29।
ছবিটা একটু শূন্যস্থান পূরণ করো। মধ্যনে স আছে, ঠ একার আছে, বয়শূন্য রয় আকার আছে। এবার জয়ন্তী খেলা থেকে বেরিয়ে গেল। এবার বলো। টাইম আপ। এবার দেখো একটা দুটো অক্ষর যোগ হবে। এবার পারলে 20, নচেত -10। লয় একার যোগ হয়েছে। এবার বলো। টাইম আপ। কোলে পিঠে মানুষ করা। শেষ প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না, তাই আজকে যার স্কোর শেষ প্রশ্নে যাওয়ার আগে বেশি ছিল সেই আজকের উইনার। আজকে দিদি নাম্বার 1 অনিন্দিতা মুখার্জি উইথ 49 পয়েন্টস। অনিতার জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। অনিন্দিতা 5টা শব্দ 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। কাতলা, পাতকুয়ো, বালতি, 7 পাক, পাতলা। পাতকুয়ো, কাতলা, সব মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে। আমি বলেছিলাম কাতলা, পাতকুয়ো, বালতি, 7 পাক, পাতলা। উত্তরটা হতো পাতলা, 7 পাক, বালতি, পাতকুয়ো, তারপরে লাস্টে ছিল কাতলা। এইটা তোমার মেমেন্টো নরিতা, এটা অলির, এটা জয়ন্তীর। উইনারের ট্রফি অনিন্দিতা। দিদি নাম্বার 1-এর ব্যাজ। ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার। ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়ামরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার। মিষ্টি মানেই বাঞ্ছারাম। আজকের মতন এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের সকলের ভালো লেগেছে। সকলের থেকে বিদায় চাইছি। এরপরে আপনারা দেখবেন জয়।